আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। ট্রু নিউজে কিছুদিন আগে আপনারা দুই শিল্পীর সাক্ষাৎকার দেখেছিলেন, দোলা বন্দ্যোপাধ্যায় ও দেবপ্রিয়া বিশ্বাস। আর অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনারা চাইছেন আরো গভীরে গিয়ে আমরা কথা বলি এই দুজনের সাথে। তাই আপনাদের অনুরোধে আজ আমার সাথে আছেন এই দুই শিল্পী, দোলা, আহ দেবপ্রিয়া। অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। অনেক নমস্কার। প্রশ্ন আছে আমার, অনেক প্রশ্ন আছে, অনেক কঠিন প্রশ্নও আছে। আহ 15 দিন আগে আপনি আপনারা প্রথম মুখ খুলেছিলেন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। অনেক নিউজ চ্যানেল এগিয়ে এসে আপনাদের অভিযোগ সামনে আনে। আম, তারপরে 15 দিন বেরিয়ে গেছে, কি হলো? নতুন সরকার এখনো তো কিছু করেনি, ইন্দ্রনীল সেন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। 15 দিন আমাদের বিনিদ্র রজনী কেটেছে, এটাই বলতে পারি। আগামী 15 দিন কি হবে সেটা এখনো অপেক্ষায়। তারপরের সমগ্রটা হচ্ছে ভরসায়। দেখুন, আমাদের আহ, কাজ তো বেসিক্যালি যেটা ছিল, যেটা সত্যিটা সামনে আনা। মানে আমার এক্সপিরিয়েন্স, আমার মতন অসংখ্য শিল্পী বন্ধুদের এক্সপিরিয়েন্স, আর দোলাও কাছে কিছু ডকুমেন্টস, মানে সবাই মিলে আমাদের যেটা কাজ ছিল, ওনার এবং ওনার নেক্সাসের বিরুদ্ধে একটু সোচ্চার হওয়া, মানুষকে জানানো। দ্যাট উই ওয়ার সাকসেসফুল। এবার আমি পরের ডকুমেন্টস কাজ, বলুন প্লিজ। না না, বলুন এর বলুন। পরের আমরা এর সাকসেস পরে এর আমরা পরের কাজ। সাকসেসফুল হয়েছি বলেই আমাদের সিএম ডেকে পাঠিয়েছিলেন, আমাদের কথা শুনেছেন। আচ্ছা, দেখা হয়েছে শুভেন্দু অধিকারীর সাথে? হ্যাঁ, দোলা দেখা করেছিল। ওয়ান টু ওয়ান দোলা দেখা বল। হয়েছে? ওয়ান টু হ্যাঁ, ওয়ান দেখা হয়েছে নাকি কোনো মন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমলার সাথে দেখা হয়েছে? না না, 1 to 1 দেখা হয়েছে। হুম। কতক্ষণের কথা হয়েছে? আমরা প্রায় 15 মিনিট কথা বলেছি। কি বললেন আমি ওনাকে? উনি প্রথমে তো আমাদের অশেষ আশ্বাস দিয়েছেন। এই আচ্ছা। আশ্বাসটা এটাই যে আপনাদের কাছে যে ডকুমেন্টস আছে, এরকম হুম, ডকুমেন্টস আমরা খুঁজছিলাম। এরকম আচ্ছা। ডকুমেন্টসই আমরাও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে খুঁজছিলাম। এই কথাটা ১ম হুম, বলেছেন। হুম, ওনার কথা বলার সাথে একটা চোখে দ্যুতি মানে চকচক করছিল। যেন উনি একটা দারুণ কিছু হুম। চাইছিলেন, খুঁজছিলেন আর আমরা সেটা এনে দিয়েছি। সেটাই একটা দারুণ অভিজ্ঞতা এবং উনি সেই আমাদের বলেছেন ডকুমেন্টস যে গুলো কি সেই ডকুমেন্টস গুলো কি আপনি শুভেন্দু বাবুর হাতে দিয়েছেন, নাকি আইনত একদম। অন্যভাবে ব্যবস্থা নেবেন? আমরা ডকুমেন্টস শুভেন্দুবাবুর হাতেই দিয়েছি। ১ম হুম, থেকেই বলেছিলাম আমরা ডকুমেন্টস শুভেন্দুবাবুর হাতেই দেব। আইনত হুম, ব্যবস্থা উনি নেবেন। আমরা হুম। সাপোর্ট দেব। গত 2 সপ্তাহে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অভিযোগ আনা একটা জিনিস আর সিস্টেমের বিরুদ্ধে লড়া, এর মধ্যে অনেক ফারাক আছে। এটা তো হবে না কি আপনারা অভিযোগ আনলেন, কিন্তু তারপরে আর কিছু হবে না, মানে হয়তো একটা তদন্ত কমিটি বসবে, আর কিছু হলো না। দেখুন, ওনার বিরুদ্ধে তো একটা এফআইআর অলরেডি হয়ে গেছে, সেটা বোধহয় আপনারা জানেন। ইউনেস্কোর যে সমস্যাটা হয়েছিল সেটা নিয়ে এফআইআর তো অলরেডি একজন লয়ার করেছেন। সেটা নিয়ে হুম, নিশ্চয়ই তদন্ত চলছে। আর হুম, আমাদের সাথে দোলা সিএম এর সাথে যোগাযোগ করার পর, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করার পর, সিআইডি থেকে কিন্তু, স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চের থেকে কিন্তু আমাদের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং ওকে। আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে। কি ধরনের প্রশ্ন করা হয়েছিল আপনাদের? এই সমস্ত এটা রিগার্ডিং দিস, যে হুম, কাগজপত্র ওনাদের আমরা কাগজপত্র আবার পাঠাই, এবং হুম, আমরা কিভাবে আহ, আহ, মানে এটাতে কেন আমরা এটার এগেনস্ট, ওনার এগেনস্টে প্রোটেস্ট করলাম, কেন আমরা এই মুভমেন্টটা স্টার্ট করলাম, এই হুম, ধরনেরই সমস্ত প্রশ্ন, এবং কারা কারা মানে কি বলবো, উম, এখানে হার্মড হয়েছে, এই ধরনের হুম, নানা রকম কোয়েশ্চেন্স আমাদের কিন্তু ক্রাইম ব্রাঞ্চ থেকে, সরি, ডিপার্টমেন্ট থেকে, হুম, পুলিশ থেকে জিজ্ঞেস করা হয়েছিল। হুম। আপনারা দুজন শিল্পী মানুষ, মহিলা, শিক্ষিত। আহ এই যে লড়াইটার মধ্যে আপনারা পড়েছেন, আপনারা কি বুঝতে পারছেন যে আহ, এই লড়াইটা ঠিক শিল্পীদের জন্য নয়, এটা দীর্ঘ হবে, কোর্টে যাবে, অনেক কাদা ছোড়াছুড়ি হবে, আপনাদের ওপরেও চরিত্রের কাদা ছোড়াছুড়ি হবে, আপনাদের অনেক ধৈর্য রাখতে হবে, খুব বিবেচনা নিয়ে কথা বলতে হবে কোর্টে।
এটা কি সম্ভব দুজন শিল্পীর জন্য? না, এটা একজন শিল্পীর জন্য প্রেক্ষিত নয়। শিল্পীর কাছে মঞ্চ এবং মঞ্চতে পরিবেশনা এবং সঠিকভাবে সেটাতে দক্ষতাটা দেখানোটাই, কুশলতাটা দেখানোটাই এটার মূল লক্ষ্য থাকে। কিন্তু আমরা যেটা চেষ্টা করেছি, এই যে একটা বড় নেক্সাস চলছিল, তাদেরকে ধরিয়ে দেওয়ার মতো চেষ্টা। দেখুন, এখানে এত বড়, বড় মানুষ জড়িয়ে রয়েছেন এবং এত গুণী নামী শিল্পীরা জড়িয়ে রয়েছেন এবং তাদের মধ্যে যে শৈল্পিক চেতনাটা রয়েছে, সেখানেও তো শিক্ষা আছে, সেখানেও তো ডিসিপ্লিন আছে, সেখানেও সাধনা আছে। তারপরেও কিন্তু তারা এই কাজটা করেছেন। তাহলে তারা যদি আগামী দিনে জেলে যান, সমগ্র শিল্পী সমাজের কাছে কি সেটা লজ্জার নয়? কোথাও তো একটা সমাজের প্রতিভূ হয়ে কাউকে না কাউকে এসে বলতে হবে এটা সমাজের অন্যায় হচ্ছিল। আপনি দেখুন, খুব আগামী দিনের যারা সুন্দরভাবে শিক্ষার্থী, বোঝালেন। আপনি খুব সুন্দরভাবে বোঝালেন। ইন্দ্রনীল সেন ছাড়া আর কে ছিল? আপনারা এটা তো একটাই নাম দিয়েছেন বারবার। অ্যাকচুয়ালি ওনার সাথে তো মেইনলি যারা কাজ করতেন সেটা হচ্ছে অ্যাপসে আপনারা যদি খোঁজ নেন সেইখানকার মেইন যারা মাথা, শিবাজি চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৈকত মিত্র এবং আরো অসংখ্য মাথা, এবং ফেসবুকে কিন্তু এনাদের নাম, প্রত্যেকের নামে কমপ্লেন্টস গুলো দে আর ডুইং ইটস রাউন্ড। আমরা সেটা দেখতে পাচ্ছি বারবার, এবং ওখানে বলা হচ্ছে, স্পেসিফাই করা হচ্ছে সেই শিল্পীদের নাম দিয়ে যে আপনারা কিন্তু এনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। আর এটা কিন্তু আমরা না, এটা যারা করছেন আমি চোখে দেখেছি। আপনি কি এরা বলতে কিন্তু তার মানে চাইছেন কি, যে ইন্দ্রনীল সেন ব্যাংকে কাটমানি নিত? মানে হলো দর্শকর যে কেউ শোনা ঘুষ যাচ্ছে। নেবে, সে কে ঘুষ নেবে? ঘুষ তো লোকে ক্যাশে নেয়। সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো নিইনি এবং আমরা মানে নেওয়ার জন্য ইন্টারেস্টও দেখাইনি। সুতরাং না না, এটা ঠিক আপনার কথা বুঝতে বলছি না, পেরেছি। আপনি না, যারা নিয়েছে আমি তারা চেকে নিয়েছে। হ্যাঁ সেটা বুঝতে পারছি না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, আমি সেটাই বললাম, সেটাই তুলে ধরলাম যে আপনারা এই একদম নাম করে করে শিল্পীদের লিস্ট দেয়া হচ্ছে, এবং সেটা আমার কাছে যেরকম আসতে থাকে না পোস্ট, সেরকম আসতে থাকছে যে আপনারা এই শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো আমরা করিনি। কে করেছে আমি অন্তত বলতে পারবো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং এগুলো কেন আপনারা বলা হচ্ছে? হুম, আপনারা নিশ্চয়ই দুজনে নিশ্চয়ই কাটমানিটা হয়তো কেউ দেখুন, ব্যাংকে তো সরকারি প্রোগ্রামে তো ব্যাংকে টাকা আসবে, নয় নেফট হবে নয় চেক আসবে। আমি তো অসংখ্য সরকারি অনুষ্ঠান করেছি, আমি তো কোনোদিন ক্যাশে টাকা পাইনি। ইট ওয়াজ অলওয়েজ মানে চেকে দিত অথবা নেফটে দিত। তো সুতরাং সেটা যে ফেরত যাচ্ছে কোনো অ্যাকাউন্টে, তো সেটা বা উইথড্র ওরা হচ্ছে যখন, টাকাটা। আমি বলছি যে টাকা নিচ্ছে সে নিশ্চয়ই চেকে নিচ্ছে, কিন্তু তারপরে সে যখন ঘুষ দিচ্ছে সে তো ক্যাশে দেবে। এতটা বোকামি কি করে ইন্দ্রনীল সেন করলেন যে কে ঘুষ নিয়েছিলেন? এটা তো শুনুন, শুনুন, ব্যাপারটা তদন্ত। এরকম নয়। ব্যাপারটার মধ্যে অনেক রকম দিক রয়েছে। একটা দিক যে চেকের শিল্পীদের টাকা দেওয়া, যেমন একটা দিক বড় অঙ্কের টাকা। সেই শিল্পীদের টাকা দেওয়ার যে স্কিমটা, যে পেজটা থাকে না, আমি এখানে টাকা দিচ্ছি, আমি দেখাচ্ছিই না টাকা দিয়েছি। বুঝেছেন? ঠিক আছে? একটা দিক বললাম। আমি দেখাচ্ছি না টাকাটা দিয়েছি, অথচ আমি টাকাটা দিচ্ছি যাতে এটার একটা জায়গা তৈরি হয়, গ্যাপ। আমি ৳৫ একটা জলের বোতলকে ৳৫০ দেখাচ্ছি। এটা একটা বিষয়। এবং সেগুলো সব বিল, সেগুলো সব অরিজিনাল তথ্য আমাদের কাছে আছে। আমি বিভিন্নভাবে ধরে নিন একটা টিফিন থাকে। একটা বাঁশ মানে বাঁধাও ফুড তো প্যাকেট, হয়, একটা ফুড প্যাকেট। মঞ্চ। একটা মঞ্চের পেছনে প্রচুর টেকনিশিয়ান, প্রচুর সাউন্ডের লোক, প্রচুর আর্টিস্ট, প্রচুর মিউজিশিয়ান, প্রচুর লোক জুড়ে থাকে এবং অসংখ্য, আমি বলেছি না একটা পশ্চিমবঙ্গের মধ্যে এতগুলো জেলায় ৭,০০০ মিনিমাম মেলা, আমি সেটা ১০,০০০ এ রাখলাম সরকারি মেলার হিসাব, এবং সেগুলো সব মানি লন্ডারিং হচ্ছে, মানি ট্রান্সফার হয়েছে। কোনো টেন্ডার হতো না। সেখানে আর্টিস্ট একটা ছোট অংশ, সেখানেও হিউজ টাকা ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, আমি আপনাদের আপনাদের দুজনের মধ্যে কেউ কি কোনোদিন কাটমানি দিয়েছিল ইন্দ্রনীল সেনকে, কিংবা তার কোনো সহযোগী? না, আমরা কখনো কাটমানি দিইনি, কারণ আমরা কাটমানি দিইনি বলেই অনুষ্ঠান পাইনি। তো আপনারা ফেস হয়ে গেছেন এখন এই পুরো মুভমেন্টটা,
এটা অনেকটা মিটু মুভমেন্টের মতো। কিন্তু আপনারা নিজেরা ঘুষ দেননি, এটাই বলছেন, কিন্তু আপনারা আমরা ফেস ঘুষ রাখছেন। নিও নি, আমরা ঘুষ নিও নি এবং ঘুষ দিও নি। দিওনি ঘুষ নিইনি এবং কেমন? হ্যাঁ ঘুষ নিইনি এবং কেমন সেটা শুনুন। আমরা ঘুষ নিইনি কেমন? সেটা হচ্ছে আমরা অনুষ্ঠান নিইনি, সেজন্য আমাদের কাছে ট্রান্সফার হয়নি টাকা। ক্লিয়ার? আমাদের অনুষ্ঠান দেওয়া হয়নি বলে ওই সিস্টেমের মধ্যে আমরা ছিলাম না। আর করতে ওই পারিনি। সিস্টেমে হ্যাঁ, করতে পারিনি। কারণ ওই সিস্টেমের মধ্যে উনাদের সাথে ম্যা ওই ১৫ থেকে ২৫ যে শিল্পীরা ছিলেন, তাদের সাথেই ওই কন্ট্রাকচুয়াল জায়গাটা ১৫ বছর ধরে উনারা তৈরি করে রেখেছিলেন। এর বাইরে কোনো শিল্পী ওই জায়গায় ঢুকতে পারেননি। আমরা হুম। তো বারবার বলছি ১৫ থেকে ২৫ বারবার এর বলছি এটা অ্যাকাউন্ট নেক্সাস চেক করা নেক্সাস হোক। অ্যাকাউন্ট বারবার বলছি ১৫ একটা থেকে ২৫ নেক্সাস এর কাজ মধ্যে। করেছে। ধরুন হুম। আমি যেরকম সমস্ত কিছু জানতে পেরে আমি ওনার কাছে অ্যাপ্রোচই করিনি। উনি যখন আমার অনেক জায়গায় এবং অনুষ্ঠানের কর্মকর্তারা বলেছেন যে উনি চাইছেন না আপনি অনুষ্ঠান করুন, আমি বারবার ওনাকে সেটাই প্রশ্ন করছি যে দাদা আপনার সাথে আমার কি শত্রুতা? আমি তো গান থেকেই উঠে এসেছি, গান থেকেই মানুষ আমাকে চিনেছে। তো আমার কি শত্রুতা যে আপনি আপনার লোক দিয়ে শোনা কথা বারবার আমার অনুষ্ঠান অনেক জায়গায় আপনি ক্যান্সেল করিয়েছেন। আমি ওনার সঙ্গে দেখা করিনি কারণ আমি সামহাও আমি এই নেগেটিভ যে এনভায়রনমেন্ট, যে টক্সিক এনভায়রনমেন্টটা ছিল, যেটা আমরা গত 10 বছর রিয়েলাইজ করেছিলাম, আমি একদম তার বিরুদ্ধে ছিলাম এবং আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গান বাজনাটা শুধু নিজের যেখানে প্রাইভেটে ডাকতো বা সরকারি যেই দুটো জায়গায় আমরা সঙ্গীত মেলা এবং আর বোধহয় একটা দুটো জায়গায় যেতাম, আহ, ব্যাস তার বাইরে কিন্তু এবার মানে সেখানে আমি আমাদের চেষ্টাই করিনি। কারণ আমি চেষ্টা যদি করতাম আমি জানি আমাদের পে আমার কাছে লেভেলটা কিন্তু সেখানে ছিল 2000। আমাদের বোথ ওয়ে আমাদের ২ আর্টিস্টেরই আমাদের মতো স্ট্যান্ডার্ড আর্টিস্টের পেমেন্ট লেভেলটা ছিল 2000 সেখানে। আর সেখানে আমি উত্তরবঙ্গ উৎসবে পার অনুষ্ঠান মানে এর থেকে 20 গুণ মানে অন্তত কি বলবো 15 টাইমস থেকে বেশি টাকা পেয়েছি এবং আম, ভীষণ সম্মান পেয়েছি। আম, একটা উম, বক্তব্য উঠে আসছে ইন্দ্রনীল সেনের ক্যাম্প থেকে, যে যারা এই সমস্ত অভিযোগ করছেন তার বিরুদ্ধে এবং চরিত্র হরণ করছেন, শুধু আপনারা নয় অন্যরাও, এগুলো সব মৌখিক অভিযোগ। আহ, তার তার ক্যাম্পের লোকেরা বলছে যে যদি প্রমাণ থাকতো তাহলে এনারা টেলিভিশন ইন্টারভিউস না দিয়ে কোর্টে গেলেন না, না কোর্টে প্রমাণ ওনারা দিয়ে আমাদের আমাদের ডেকে আনলো না কেন কোর্টে? না, আমাদের একটা লয়ারও কথা বুঝে বলছি নিত। হুম, এক্স্যাক্টলি। এখন একটা কথা বলছি, মানে ধরুন আমি আপনি আন্ডার টেবিল ট্রানজাকশন করছি, আমি কি আপনার বিরুদ্ধে বলবো? আপনি আমার বন্ধু, হুম, আমি আপনার সাথে আমার সর্বস্ব দেব এবং আমি বলবো যে স্যার ইজ মানে হ্যাজ ভিক্টিমাইজড মি, আমি তো সেটা কখনো বলবো না। আমি হুম। তো কিছু পেতে গেছি, এখানে আমি নই, এখানে আমি দেবপ্রিয়া, নই। হ্যাঁ দেবপ্রিয়া, এটা গিয়ে কোথাও না কোথাও ঠেকবে কোর্টে। সেইটা প্রমাণ করতে যা কাঠখড় পোয়াতে হবে আপনাদের দুজনকে, সেটার জন্য কি আপনারা তৈরি আছেন মানসিক? দেখুন, একদম। তৈরির থেকে বড় কথা, এত লোকে কি সবাই মিলে মিথ্যে আমরা কথা বলছে? আমরা আমাদের তৈরি হাতে আছি বলেই তো আমরা তৈরি আছি বলেই তো আমরা সামনে এসে বলেছি কথাগুলো। অ্যাবসলিউটলি, এবং আপনারা লাগাতার ক্যাম্পেইন করে যাচ্ছেন, কিন্তু আপনাদের সাথে যারা আছে তারা কি শেষে আপনাদের সাথে থাকবে? ইউজুয়ালি কি হয়, যখন কোর্টে জিনিস যায়, যখন পুলিশ থানা সিআইডি ইত্যাদি ইত্যাদি সামনে আসে, তখন লোকেরা পিছু হটে যায়। সেই দেখুন, ভয়টা কি আপনি পাচ্ছেন? না, আমরা দুজনে ভয় পাচ্ছি না। একমাত্র ভয় পাই যদি না আমাদের কোনো গুন্ডা দিয়ে মারে। এই ভয়টা বাড়ির লোকেরা পাচ্ছে। এর বাইরে আমরা কিছু পাচ্ছি না। সে সেই সাহস যদি সেই থাকে। সেই ভয়টা কি এখনো আছে? আপনার মনে হয় যে না, ইন্দ্রনীল সেনের আর কোনো ক্ষমতা আছে না সেটা এই সেটা গুন্ডাদের ছিল দিয়ে? না। না, সেটা ছিল না বলেই তো এগিয়েছি, মুখ খুলেছি ৪ তারিখের পরে। সেটা যদি হ্যাঁ, থাকতো আমরা তাহলে ৪ তারিখের আগে সরকার পর্যন্ত আমরা মুখ বন্ধই সরকার রেখেছিলাম। সরকার পাল্টানোর জন্য অপেক্ষা করছিলাম এবং যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারা তো কেউ মূর্খ নয়, তারা প্রুফ নিয়েই দেখা করেছেন। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে আমাদের কি দায় পড়েছে দুজনে মিলে এসে আমরা একদম ওনার ঠিক। চরিত্র হনন আমার করেছি। আমার হ্যাঁ, প্রশ্নটা তাই, আমার মুখের কথা এক্স্যাক্টলি আপনি নিলেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, দায় একটাই যে আমাদের মতন অসংখ্য শিল্পীরা, তারা যদি কোর্টের বাইরে হয়তো আপনি জিজ্ঞেস করলে তারা প্রত্যেকে বলবে হ্যাঁ ওখানে একটা সাংঘাতিক চক্র চলতো,
সাংঘাতিক চক্র চলতো। এবার সেটা আপনারা কিভাবে প্রুফ করবেন সেটা কোর্ট জানে, পুলিশ জানে, কিন্তু যারা দেখেছে, শুনেছে এবং যারা ফেসবুকে রেগুলারলি লিখছে, কত মানে অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্মে প্রচুর শিল্পী কিন্তু এই কথা মানে অনেকভাবে বলছে যে ওইখানে অনেক রকম জিনিস চলতো, সেগুলো থেকে তো আমরা শুনেছি, কিন্তু সেখান থেকেই তো আমরা সব পেয়েছি। সেই সেই দেখুন, শিল্পীরা আপনাদের সাথে সামনে আসছে না কেন? আপনারা একটা শুনুন, কেন ইউনাইটেড ফোরাম বানাচ্ছেন না? এটা কি বলুন, সম্ভব একটা ইউনাইটেড ফোরাম বানানো? বলি একটু। দেখুন, ফোরাম বলতে যেটা বোঝায়, আমরা সেটা বানানোর জন্য তৈরি আছি। আমাদের সাথে অনেক গুণী শিল্পীরাও রেডি আছেন। আপনি বলতেই পারেন তারা কেন ফেস নয়, আমরা কেন ফেস? নিঃসন্দেহে। এটাই তো? হ্যাঁ, আচ্ছা দেখুন, যিনি বা যে মুহূর্তে এই শব্দগুলো বা এই নামগুলো আমরা বলবো, তারা তো সেখানেও সুবিধা পেয়েছেন। যেমন এই মুহূর্তে তৃণমূল দল ভেঙে বিরোধী তৃণমূল দল হয়ে গেল। তাই তো? হয়ে গেল তো? দলটা কিন্তু ভেঙে গেল। এটা এটার পরে আর কিছু, এবং উনিও কংগ্রেসে চলে গেলেন। এখানের এই এখনো জানি, শিল্পীরাও, এই বড় এখনো মানের জানি। শিল্পীরাও, আমি একটু বলি, এখনো আপনি যে প্রশ্নটা করেছেন, এই শিল্পীরাও কিন্তু ওইখান থেকে সুবিধাটা পেয়েছেন। ওনারা ওই জল মাপার ব্যাপারটা না, জল মাপছেন। যখনই এইদিকের পুরো বিষয়টা এগিয়ে আসবে, দেখবে যে এইদিকে সবকিছু হয়ে যাচ্ছে, তখন কিন্তু এরা আবার এদিকে ঝাঁপাবে। এবং এরা যে সুবিধা পেয়েছে বা পায়নি সেটা নিয়ে অলরেডি যিনি লেখালেখি করছেন, তাকে কিন্তু অলরেডি অনেক খারাপ কথা শুনতে হচ্ছে। তিনিও আমাদেরই একজন। তিনি সেই দিকটা সামলাচ্ছেন। আমরা এদিকটা সামলাচ্ছি। আমাদের পেছনে বিরাট একটা শিল্পীর গোষ্ঠী রয়েছে, যারা সবাই সামনে এসে বলতে রাজি আছে। কিন্তু তখনই বলতে রাজি আছে যখন উনি ঢুকবেন জেলে। আমরা মানে যখন আমরা ভরসা উনি রাখি বলতে মুখ্যমন্ত্রীর ওপরে। মুখ্যমন্ত্রীর হাতে যে তথ্য আমরা দিয়ে এসেছি, সব অরিজিনাল তথ্য। মুখ্যমন্ত্রী আমাদের ভরসা দিয়েছেন, আপনারা সময়ের অপেক্ষা করুন। সবেমাত্র সরকার গঠন হয়েছে। দেখুন, আপনি তো একজন খুব বড় মানের জার্নালিস্ট। আপনি আজকেই দেখবেন শিল্প সম্মেলন আর শিল্প মেলার নাম করে ৫০০ কোটি টাকার যে স্ক্যামটা হচ্ছে, উনি যেটা আজকে বলেছেন, যেটা টাকা কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে সেটার কিন্তু আম কোথায় এটা গেছে? এটা কিন্তু উনি হদিশ আজকে নেই। বলেছেন। হুম, তাহলে এইটার মধ্যে কিন্তু আমাদেরও কিছু তথ্য আছে। আপনি এটা ধরে নিয়ে চলতে পারেন। এই আপনারা হদিশটা যে এই উনি সমস্ত লাগাতে শুরু করেছেন, এটা কিন্তু আপনি আজকে থেকেই ধরে নিন। আমরাও এর মধ্যে যুক্ত আছি। আর এই যে বললাম না জল মাপার ব্যাপারটা, শিল্পীদের এই ২০১১ সালে এই শিল্পীদেরই আমি জল মাপতে দেখেছি। আমাদের মিউজিক ক্যারিয়ারে এই শিল্পীদেরই আমরা জল মাপতে দেখেছি। এই ২০২৬ সালে আবার আমরা জল মাপতে দেখব। আমাদের কাছে এই হদিশগুলো আছে। তারা অলরেডি জল মাপছেন এবং তারা কোথায়, কোথায় বসে মিটিং সেট আপ করছেন সেগুলো আমাদের জানা আছে। আমরা মুখ খুলছি না, তার মানে কিন্তু আমরা থেমে আছি এটা নয়। আমরা বরঞ্চ আরো সক্রিয় আছি। আপনি ট্রু নিউজ বাংলায় একটি ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছিলেন একটা ইন্টারভিউতে, যে ইন্দ্রনীল সেনের নারী আসক্তি ছিল। হুম। কি বলতে চেয়েছিলেন? যেটা প্রমাণ, মানে যেটা আপনারা প্রমাণ করতে পারবেন যে অভিযোগটা, এটা তো একটা মুখের কথা এবং একটা সাবজেক্টিভ কথা। নারী আসক্তি একটা সাবজেক্টিভ কথা। কিভাবে এটাও যদি ওঠে, কিভাবে সেটা প্রমাণ করবে? প্রমাণ করার কি আছে? এখন তো কলেজ থেকে রবীন্দ্র সদন সব জায়গায় মধুচক্রের হদিশ পাওয়া যাচ্ছে। প্রমাণ করতে সেটা গেলে কি আলাদা কথা। আমাদের দিয়ে পাড়ার যে হতে এখানে হয়? ইন্দ্রনীল সেনের যিনি একজন বিবাহিত মানুষ, তার ব্যাপারে কথা হচ্ছে। শুনুন, আপনাদের প্রশ্নের উত্তরে একটাই জিনিস বলি, এখন তো প্রত্যেকটা এরিয়া, গভর্নমেন্টের এরিয়া সিসিটিভি আন্ডারটেকিং, বা আমাদের সব জায়গাতে সিসিটিভি থাকে। রবীন্দ্র সদন রবীন্দ্র সদন চত্বর কেন্দ্রিক যে এরিয়া গুলো থাকে, সেখানে এই ৪ তারিখের আগে পর্যন্ত যে কটি মেলা হয়েছে, সবকটি মেলার আগের মুহূর্তেও এবং তার পরের মুহূর্তেও সিসিটিভি চেক করা হোক। চেক করলে দেখা যাবে ওখানে কি, কারা, কারা আসতো। যারা, যারা এখানে এসে মিট করতেন, এবং তার মধ্যে শুধুমাত্র মধুচক্র বলে আপনি যেটা বলছেন, বা শিল্পীদের আনয়ন বা ওনার চরিত্রের দোষ, এখানে অনেক মানুষ আসতেন। তারা সবাই ফিশ ফ্রাই খেতেই আসতেন। তো আমরা এই ফিশ ফ্রাই এর গল্পটা ওই পিঠে পুলির গল্পের সাথে মিলিয়ে দিয়েছি শুধুমাত্র।
হুম। এখানে এ- যে কটা এ- নেক্সাস চালু ছিল তারা কিন্তু তাদের মধ্যে এই রবীন্দ্র সদনটা একটু শিল্পের জায়গা বলে আমরা আম, মানে একটা ভাবতাম যে এখানে একটা শিল্পের ভূমি। রবীন্দ্র সদন মানে আমাদের কাছে দুর্গা মাতৃ মন্দিরের মতো। একদমই সেই তাই। জায়গাটাকে যিনি পবিত্র থেকে অপবিত্র করেছেন এবং ওখানে যিনি এই নেক্সাসটা চালাতেন তিনি ইন্দ্রনীল সেন। তিনি যাই বলুন না কেন, ওখানে সিসিটিভি ক্যামেরা যাচাই করা হোক, ওখানে যে ৩-৪ জন আছেন বিশিষ্ট আধিকারিক, তারা থাকেন কোথায়? ইন্দ্রনীল সেনের বাড়ির ওপরে, এবং তারাই সব বসে বসে সবকিছু বানাতেন। এবং আপনি কে কখন একটা আসবে, কোন আর্টিস্ট আসবে, সব তারাই ঠিক করতেন। কাকে কোথায় রাখবেন, কোথায় রাখবেন না। শুধু এটা নয়, আমি আজকে আরো একটা আপনাকে বলে দিচ্ছি, আপনি সেটাও নোট ডাউন করুন। এই যে হাই রোডে পথের সাথী আছে, হাই হাইওয়ে রোডে গুলোতে পথের সাথী, হাইওয়ে গুলোতে মমতা ব্যানার্জি বানিয়েছেন মানুষের সুবিধার জন্য পথের সাথী। এটাও কিন্তু একটা মধুচক্রের আসর। আমরা যারা রাত বিরেতে অনুষ্ঠান করতে যেতাম বা ফিরতাম, আমরা পথের সাথীতে দাঁড়াতাম না। আমাদের ড্রাইভাররা বলে দিত, দিদি ওটা সেফ নয়। আমরা নির্দিষ্ট হোটেলে দাঁড়াতাম। হ্যাঁ, কিন্তু কেন? দুজন দুজন অ্যাডাল্ট, মানে আপনি যার কথা বলছেন সে এবং অন্য কোনো শিল্পী মহিলা, তারা অ্যাডাল্ট। তারা হুম। যদি অ্যাডাল্ট হয়ে দুজনে, যেটা আপনি ইঙ্গিত দিয়েছিলেন, রবীন্দ্র সদনের ওপরে একটি ঘর আছে যেখানে কীর্তিকলাপ চলতো, সেখানে যদি দুজন অ্যাডাল্ট স্ব ইচ্ছায় থাকে, সেটাকে না, এটা তো মধুচক্র কিভাবে স্বেচ্ছায়। বলা যায়? এটা তো স্বেচ্ছায়, মধুচক্র এটাকে তো কিভাবে? আমরা উৎপীড়ন বলছি না। এখানে হ্যাঁ, এটা এখানে আমি এটা তো আমরা একটা উৎপীড়ন একটুখানি, বলছি না, এটা তো এটা স্বেচ্ছায়। আমি একটা খানিক বলবো। মানে একটা কথা বলবো, সব ধরুন 90% মহিলাই স্বেচ্ছায় যেতেন, তাদের তো কিছু, তারা ইন রিটার্ন তো কিছু পেতেন, তাই জন্যই তো হুম, গেছেন। অবশ্যই, অনুষ্ঠান। হুম, অবশ্যই। আপনাকে আমি একটা লিস্ট দেব, ঠিক আছে? হুম, হুম, অন্তত 13-14টা পাতার। হুম, সেখানে আপনি দেখবেন অনুষ্ঠানের শিল্পীদের নামটা খালি দেখবেন সেইখানে। হুম, সেই 25 জন শিল্পীর বাইরে কিন্তু নেই, 25-30 জন শিল্পীর বাইরে নেই। প্রথম হুম, পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই সব মহিলারা যারা, দেখুন, কেউ টাকার বিনিময়ে শরীর ব্যবসা করছে, তাদেরকে আমি সম্মান করি, এটা তাদের প্রফেশন, তাদেরকে আমি নিচু চোখে দেখবো না। কিন্তু ধরুন আপনি গান করেন, আমি গান করি, আমি আপনার থেকে ভালো গান করি, আপনি গিয়ে কাউকে বললেন স্যার আপনি আমাকে জায়গাটা করে দিন, কারণ আপনি যা চান আমি তা দিতে পারবো, দেবপ্রিয়া সেটা আপনাকে দেবে না, দোলা সেটা আপনাকে দেবে না, তাহলে হুম, সেইটা তো আরেকটা ক্রিমিনাল অফেন্স। হুম, সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। সেই মহিলারা মহিলা হিসাবে কি সামনে এগিয়ে আসবে? এরম এবং আমি নাম বলবো না, সেরকম মহিলাদের সংখ্যা, তারা বড় বড় শিল্পী অসংখ্য হয়ে গেছে, এবং আচ্ছা, আমাদের পুরো টক্সিক একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে। শুধু কি আমি মানে আমি ইন্দ্রনীল সেনের কথা বলছি না, পুরো বাংলাতে, পুরো রাজ্যতে এই অনুষ্ঠানের জায়গাটাতে মহিলাদের ব্যবহার করে হয়েছে, মহিলারা নিজেদের ব্যবহার করেছেন, এটা কিন্তু মানতে হবে। এটা শুধু অনেকটা চাকরির শুধু ফিল্ম শুধু ইন্ডাস্ট্রির শিল্পের মতো। ক্ষেত্রে নয়, চাকরির ফিল্ম ক্ষেত্রেও। ইন্ডাস্ট্রির মতো, ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এবং চাকরির ক্ষেত্রেও যারা অস্থায়ী কর্মী, তারা স্থায়ী হতেও কিন্তু এই কাজটা করেছে। হুম। দোলা, আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন আপনার একটা ইন্টারভিউতে, যে ইন্দ্রনীলের 3 জন অপা আছে। কে সেই 3 মহিলা? তারা কি, আমি নাম নিতে বলছি না, আমি জানি সেটা সম্ভব নয় আপনার জন্য, তারা কি শিল্পী, অভিনেত্রী, তৃণমূল কর্মী, তারা কারা? তারা শিল্পী, তারা সঙ্গীত শিল্পী। এবং তারা কি এমন শিল্পী যাদের নাম আমরা জানি, ফেমাস, নাকি গান গান এরকম শিল্পী? না, তারা ফেমাস, তাদের এই সরকারি প্রোগ্রাম পেয়ে পেয়ে তারা ফেমাস। তার বাইরে তাদের সেই অর্থে নাম নেই। ওকে। তাদের সরকারি আর এই প্রোগ্রাম দিয়ে আইডেন্টিটিটা উনি সেখান ফেমাস থেকেই, করেছেন, এবং তাদের সেই আইডেন্টিটিটা যোগ্যতার সরকারি থেকে জায়গা, ভালো ভালো যোগ্যতার শিল্পীরা আছেন যারা হারিয়ে সেটাই তো যেতে বললাম। বসেছেন এবং মানসিক একদম। অবসাদে মানসিক অবসাদে চলে গেছেন, কিন্তু তারা ফেমাস তাদের স্বকীয়তায়। হ্যাঁ, এবার এই যে 3 জন শিল্পী যাদের ইন্দ্রনীল সেন বলেছেন তাদের খুব কাছের, আমি পার্টিকুলার বলেছি তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক। তাদের এত প্রোগ্রাম নেই হুম, যে তারা অনেক অনুষ্ঠান করতে পারছে, অনেক অনুষ্ঠান করতে পারবে, বা তাদের খুব ডেকে নিয়ে গিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে। না, মাঠে ময়দানে তাদের সেই নামটা নেই। যখন না আমাদের না একটা খুব ছোট কথা বলে মাচা, মাচা খুব মাচা। সম্মানের, জানেন তো? মাচার থেকে যে শিল্পীরা তৈরি হয় তারা কিন্তু কোর শিল্পী। মাচা না করে কোনো শিল্পী কিন্তু আ জায়গা তৈরি করতে পারে না। সবাইকে মাচা করতে হয়। এদের কিন্তু মাচায় নাম আজকে নেই।
আজকে এবং যদি মাচা করার আনন্দ কি সেটা শুধু একজন শিল্পী জানে। যখন রাত্রি 11টায় আপনি স্টেজে উঠছেন, রাত 1টা অবধি আপনাকে মানুষজন ঘিরে দাঁড়িয়েছে, ছাড়ছে না, আপনি গান দিদি, আপনি গেয়ে চলুন, আমরা আনন্দ পাচ্ছি, সেই আনন্দটা কিন্তু আমি কোনো হলে বসে দুটো হাততালিতেও পাইনি। হুম, আজকে মাচার যদি আনন্দটাই ইন্দ্রনীল আলাদা। দেখুন, আমাদের আজকে কাছ থেকে যদি 15 বছর কেড়ে নেওয়া হয়েছে। 15 বছরে আমরা হয়তো কিছু করতে পারতাম, হয়তো পারতাম না। কিন্তু চেষ্টা তো করতে পারতাম। সরকারি জায়গায় একটা নাম, মানে সরকারি জায়গায় অর্থ কম পাওয়া যায়। কিন্তু অনেক সম্মান পাওয়া যায়। সেই সম্মানটা আমরা কম পেলাম। কিন্তু তার বাইরে আমাদের যে জগৎটা খোলা ছিল, সেখানে আমরা কাজ করেছি। যতটুকু আমাদের নিজেদের মতো করে করেছি। আজকে যদি ইন্দ্রনীল সেন ঘুরে দাঁড়িয়ে একটা ইন্টারভিউতে বলেন, দেখুন ওনারা কাজ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে আমার চরিত্র হরণ করছে, মুখের ওনারা বা কথায় চরিত্র আমায় কি? মারছে, মুখের কথায় আমায় মারছে, নারী ওনার তাই চরিত্র আমি নিয়ে কিছু আমাদের বলতে চিন্তা নেই। পারছি না, নারী তাই আমি কিছু বলতে পারছি না, রাইট? পুরুষ হলে কি জবাব দিতাম। বলছেন? কি কিভাবে বলছেন? কি বলছেন? কিভাবে প্রমাণ করবেন? কোনো প্রমাণ করার কিচ্ছু নেই। কিচ্ছু প্রমাণ করার নেই। ওনার চরিত্র নিয়ে উনি খুব সাবলীলভাবে যা বলেছেন, ওনার চরিত্র নিয়ে আমাদের কোনো বিশ্লেষণ নেই। ওনার বিশ্লেষণের জায়গাটা সংগীত। উনি সেই সংগীতটা পরিবেশন করেছেন কি সঠিকভাবে? খুব বড় কথা, খুব বড় কথা। আমার কয়েকটা প্রশ্ন আছে, ছোট করে উত্তর দেওয়া মানে শোনা যাক আপনাদের কাছ থেকে। আপনারা খুব কাছ থেকে ইন্দ্রনীল সেনকে দেখেছেন বলেই আহ, এত নিখুঁত বিশ্লেষণ করতে পারছেন। কেমন উম, গায়ক ইন্দ্রনীল সেন, মানে গায়ক হিসেবে কেমন? খুব নিরপেক্ষ জবাব দিন এই 3-4টে প্রশ্নের, যেটা আমি করছি, গায়ক হিসেবে আমি কেমন? আমি যখন কলেজ লাইফে পড়তাম, তখন তো ওনার ওই বোধহয় কলেজ না স্কুল আমার মনে নেই, দূরের বলাকা হুম হুম ওনার অ্যালবামটি বেরোয়, এবং হুম সবই, এবং দেখুন তখন তো একটা রিমেকের যুগ এসেছিল। হুম ইন্দ্রনীল সেনের একটা একটা ব্যারিটোন ভয়েসের একটা এফেক্ট আছে। হুম হ্যাঁ, হুম দেখতে উনি সুন্দর ছিলেন। আমি দেখতাম হুম প্রচুর মেয়ে একদম ওনার গানে পাগল। হ্যাঁ, যদিও আমি যেহেতু ক্লাসিক্যাল ঘরানার লোক, আমার কিন্তু ওনার গান খুব একটা ভালো লাগতো না। আবার কিছু হুম কিছু গান সত্যি সুন্দর লাগতো, দরিয়ায় আইলা তুফান, বা হুম মজায় হয়তো পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, মামা কোথায় গেলি রে, আমরা হয়তো একটু নেচে উঠতাম। কিন্তু যদি আপনি বলেন ওনার সত্যিকারের শিল্পী সত্তা, আজকের দিনে যদি উনি প্রথম দাঁড়াতেন, উনি গানের হুম জগতে কোথাও আসতে পারতেন না। হুম কারণ ওনার গলা দিয়ে এখন তো বলা উচিত না উনি গাইতে পারেন না, এখন গানে গলায় সুর আস আমি অন্তত পাইনি। আর হুম যখন উনি মধ্য গগনে ছিলেন, হুম তখন যেহেতু ওনার কানেকশনস অনেক ছিল, উনি অনেক অনেক হুম অনুষ্ঠান করতে পেরেছেন। কিন্তু আমি হুম। পার্সোনালি বলবো না যে আমার আমার খুব ভালো লাগে, কিন্তু এক সময় দোলা, আমরা এনজয় করেছি। আপনার কেমন লাগে ইন্দ্রনীলকে গায়ক হিসেবে? আমার মনে আছে স্কুল কলেজের টাইমটাতে ইন্দ্রনীল সেনের সুললিত কণ্ঠ, শ্রীকান্ত আচার্যের একটা মাদকতা হুম হুম অন্যরকম লাগতো। হুম রিমেক গানের ক্ষেত্র নিয়ে এই গানগুলোকে ফলো করতাম, হুম গাইতেও ভালো লাগতো। হুম সামনে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছিল অনেক পরে, হুম। ব্যবহার অত্যন্ত খারাপ লেগেছিল। মনে আমি হচ্ছিল সে প্রশ্নে আসবো। বিশ্বাসঘাতকতা। আমি শুধু গায়ক হিসেবে প্রশ্ন করেছিলাম, গায়ক হিসেবে গায়ক কেমন লাগে? হিসেবে গায়কে নিয়ে আমার ওটাই বলা, সুললিত কণ্ঠ ভালো লেগেছিল। কিন্তু হুম, সেটাই। আচ্ছা, উনি মন্ত্রী ব্যক্তিগত হিসেবে কেমন ছিলেন? উনি মন্ত্রী হিসেবে কেমন ছিলেন? কি অ্যাসেসমেন্ট, পার্সোনাল অ্যাসেসমেন্ট অ্যাজ এ সিটিজেন? আমি হেরে গেছি, এই প্রশ্নের আমার কোনো উত্তর নেই। কারণ আমরা তো ওনারই ডিপার্টমেন্টের লোকজন। আমরা কিভাবে এফেক্টেড হয়েছি গত 10 বছর, কিভাবে এফেক্টেড হয়েছি, শুধু যে সরকারি অনুষ্ঠান এমনকি বেসরকারি অনুষ্ঠানেও, সেটা আপনারা আপনি খবর নিলে আপনি জানতে শুধু পারবেন। সুতরাং একটা অ্যাসপেক্ট দেখছেন, যে অ্যাসপেক্টের উপরে আমরা কথা বলছি। একজন মন্ত্রী বহু কিছু করেন, শুধু হ্যাঁ, যদি কিন্তু উনি তো নিরপেক্ষ। তথ্য সংস্কৃতি মন্ত্রী, উনি তো তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন। তা উনি তো সবাইকে দেখতে হবে, না হলে কি করে হবে, ওনার তো সবাইকে দেখতে হবে। উনি তো সবাইকে দেখেননি। পরের প্রশ্ন আসি, ইন্দ্রনীল সেন রাজনীতিবিদ হিসেবে কেমন, মানে অ্যাজ এ পলিটিশিয়ান? নিরপেক্ষ জবাব দিন। আপনাদের যা ক্ষোভ টোভ সেগুলো সব একদিকে করে অ্যাজ এ সিটিজেন। উনি একজন বিজনেসম্যান, রাজনীতিবিদ কখনোই নন। উনি সব জায়গায় ব্যবসাটাই করেন, ব্যবসার সূত্র খুঁজে বেড়ান ডে ওয়ান থেকে। কি বুদ্ধবাবুর সময়, কি মমতা ব্যানার্জির সময়, আর কি এখন, উনি ব্যবসাটাই করেছেন, ব্যবসাটাই খুঁজেছেন। কোনো এবারে শিল্পী সত্তা, কোনো মানবিক সত্তা ওনার মধ্যে আমরা দেখিনি।
ফুল টাইম আর বিজনেসম্যান। আর কি গাড়ি চালাতেন, কোন গাড়িতে দেখেছেন? না, দেখিনি। আমি আমরা একবার আমাদের বোধহয়, আমি গাড়িতে জানি না চড়িনি। নীল, হ্যাঁ আমরা চড়িত ওনার নি, গাড়িতে কিন্তু পাশ চড়িনি। দিয়ে চলে গেছেন বোধহয়। আমি কোন অনেকদিন আগে, গাড়িতে? আমি ভুল কি ভুল গাড়ি? হতে পারি, অনেক বছর আগে, মোস্ট আমি এটা ভুলও হতে পারে, হ্যাঁ আমি হয়তো দেখেছি একটা ইনোভাতে দেখেছি, হ্যাঁ কিন্তু একটা হোয়াইট বা অফ হোয়াইট কালার না, ইনোভাতে, কিন্তু আই এম নট কনফার্ম, মোস্ট প্রবাবলি আমি ইনোভাতেই দেখেছি। আমি খুব কি দামি জামা কাপড় পরতেন উনি? এইটা এই তো বিশ্বাস করুন, গায়ের কাছে গিয়ে দেখে বিশ্বাস দেখার করুন, কোনো বৃত্তি ছিল এইগুলো না। এইগুলো ভীষণ, এইগুলো মানে ভীষণ মানে অন্য প্রশ্ন হয়ে যাচ্ছে। আমরা ওনাকে সেইভাবে রবীন্দ্র সদনে বসে থাকতেন, তার অ্যাটিটিউড যেটা খুব ছিল, স্টাইলিশ মানুষ, খুব স্টাইলিশ মানুষ, সুন্দর অ্যাটিটিউড যেটা সাজতেন, ছিল সেই ভালো অ্যাটিটিউড, পোশাক আশাক পরতেন, হ্যাঁ। অ্যাটিটিউডে ওনার পাশে গিয়ে কথা বলতো তারাই, যাদেরকে উনি সেই প্রশ্রয়টা দিতেন। সেখানেও ব্যবসার অ্যাবসলিউটলি। ইঙ্গিত, ব্যবসার ইঙ্গিত, ব্যবসায়ী হিসেব ছাড়া ওনার কোনো হিসেবের মধ্যে উনি কাউকে পাশে ঘেঁষতে দিতেন না। কোনো শিল্পী হ্যাঁ সত্তা উনি ওনার একটা, মধ্যে দেখিনি, একমাত্র ওনার পূর্ব মুখ্যমন্ত্রীকে গান শেখানো ছাড়া আর কোনো শিল্পী সত্তা ওনাকে আমরা আচ্ছা, ওনার স্ত্রী কেমন ছিলেন? চিনি না। এইটা বলতে পারবো না, বলতে পারবো না। ব্যবসায়ী ওনার মানুষ স্ত্রী শুনেছি। কি সবকিছু ওনার স্ত্রী কি সবকিছু জানতেন, জেনেও চুপ ছিলেন নাকি জানতেন? উনি ইনভলভ, ওনার এগেনস্টেও তো এফআইআর হয়েছে, ওনার সেটা এগেনস্টেও তো আলাদা এফআইআর ব্যাপার। উনি হয়েছে, সুতরাং 100% সুতরাং আমি ইনভলভ। আপনাদের সুতরাং আমি আপনাদের আমরা, পারসেপশনটা জানতে, এফআইআর নিশ্চয়ই, একজন আলাদা নিশ্চয়ই লোক নিশ্চয়ই, করেছেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু কারণ এত বড় অ্যাকিউজেশন যার ওপরে, তার স্ত্রী জানেন না না জানেন, সেটা খুব জরুরি বোঝা। দেখুন, আমরা মানে 30 বছরের বলেন। উপর সংসার হয়ে গেলে না সবটাই সাদা লাগে, তখন আর ছেড়ে গেলে হয় না। উনিও ব্যবসায়ী, উনিও ইনভলভ, উনি সব জানতেন। আম, হুম, এবং এখন আগামী দিনের জন্য স্বামীকে সাপোর্ট দেওয়া ছাড়া ওনারও আম, আর কোনো উপায় নেই। আর উনি তো কোর বিজনেসম্যান একদম। আমি যতদূর শুনেছি, আমার ওনার সাথে কোনো পরিচয় নেই, ওনার সাথে যাদের সুযোগ হয়েছে যোগাযোগ করার, তাদের মধ্যে শুনেছি যে রবীন্দ্র সদনে যারা বিজনেস করতে আসতেন তথ্য সংস্কৃতি কেন্দ্রিক, তাদের সাথে উনিও তাদের ইনভলভ, 100 টাইমস ইনভলভ। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আমাদের রটনা কথা নয়, বাইরের কথাও নয়, এগুলো মানে সব। আপনাদের দুইজনের বক্তব্য হচ্ছে যে এই জিনিসগুলো ইন্দ্রনীল সেন নিজে আইসোলেশনে করছিলেন না, ওনার স্ত্রী কোথাও না কোথাও একদম, হয় জানতেন অথবা ওনার ইনভলভ। দাদাও ছিলেন, আমি তো এটাও ওনার বলছি, ওনার ওনার দাদা, ওনার একটা, হ্যাঁ ওনার ওনার একটা দাদা। খুব বড় গুণ আছে, ওনার একটা খুব বড় গুণ আছে, উনি যাদের ভালোবাসেন, উনি যাদের মাথায় হাত রাখেন, তাদের কিন্তু মাথা থেকে হাত সরায় না, সে বন্ধু হোক, মিউজিশিয়ানস হোক। তার মিউজিশিয়ান মেইনলি একজন ছিলেন, মানে আছেন, যিনি অনেক কিছু এইসব কেসগুলোতে উনি ওনার সবকিছু ম্যানেজমেন্টে ছিলেন, একজন দুজন। আর প্লাস অ্যাপসের অনেক শিল্পী, অ্যাপসের কিছু আলাদা মেম্বার, আর সরকারি যারা পার্ট টাইম, মানে এই ইয়ে হিসেবে কাজগুলো পেয়েছে না, কন্ট্রাকচুয়াল, তাদের মধ্যে অনেক লোক ছিলেন, কিন্তু তার হাত যার মাথায়। কারণ উনি আগে, আমি ওনার অনেক আগে একটা ইন্টারভিউ শুনেছিলাম যে আমি চট্টগ্রামের লোক, চট্টগ্রামের লোকজন মানে হচ্ছে যে তারা তাদের, এটা কিন্তু আমি আবার বলছি, আমি জেনারেলাইজ করছি না, এটা আমি ওনার একটা ইন্টারভিউতে শুনেছিলাম অনেক অনেক বছর আগে, টিভিতেই বোধহয়, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, যে আমরা ইয়ে ভালোবাসি, কি বলে, শুটকি মাছ ভালোবাসি, শুটকি মাছ না খেলে তাদেরকে মানুষই মনে করি না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা, মানে কি এতে বোঝা যাচ্ছিল যে যে তার পছন্দের জায়গায় আছে, তাদের হাত, তার হাত কিন্তু তাদের মাথায়। এবার তাদের সঙ্গে যোগাযোগ করাটা ভীষণ ভীষণ প্রয়োজন। আর এই যে রবীন্দ্র সদনে একটা, আপনার বারবার রবীন্দ্র সদনের কথা আনছেন, যে একটা নেক্সাস ক্রিয়েট হয়েছিল, পলিটিসাইজেশন হয়েছিল, এবং সন্ধ্যেবেলায় বসে কিছু লোক আড্ডা মারতো, যেগুলো খুব একটা শোভন নয়। তো রবীন্দ্র সদনে কি হতো এক, এবং সেটাকে কিভাবে ক্লিনস করা যায়, কিভাবে সেই সেই জিনিসটাকে পুরনো গরিমায় ফেরত আনা? দেখুন, রবীন্দ্র সদনে যারা আসতেন তারা কেউই কিন্তু শিল্পী নয়। যারা বসে ওখানে আলোচনা করতেন তারা সবাই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের বেশিরভাগ লোক এবং ব্যবসায়ী কেন্দ্রিক লোক। ধরে নিতে পারি এখানে মেলা কেন্দ্রিক প্রচুর লোকের আগমন হয়েছে, তারা কেউ কিন্তু শিল্পীর তালিকায় ওই সন্ধেবেলার আসরে থাকতেন না। হ্যাঁ, এবার আপনার একটা প্রশ্ন পেছনে ফেলে আসার, সেটাকে একটু তুলে নিয়ে এসে বলি। 8:30টার পরে কিছু মানুষ ঢুকতেন, যাদের দলে এরা পড়তেন। শিল্পীরা কিছু ঢুকতো,
যাদের সাথে গল্প করার সিস্টেমটা এরাই তৈরি করেছিলেন। আগে রবীন্দ্র সদনের এই পরিবেশ ছিল না। হুম। রবীন্দ্র সদনকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়? আমার মনে আরেকটু হয় খুলে বলুন, এই পরের পয়েন্টটাতে আসার পরে কিভাবে কি হতো, মানে এটা আপনি যেটা বললেন একটু ভাষা আরেকটু খুলে বলুন কি হতো, কারণ রবীন্দ্র সদন একটা ইনস্টিটিউশন নন্দনের মতো। এবার জানা খুব দরকার যে কি হতো। আমরা যতটুকু বলতে পারবো ততটুকুই বলবো। সেটুকুর কারণ আমাদেরও তো কিছু সিক্রেট আছে, আমরা যেগুলো অলরেডি বলবো না বলে ঠিক করে নিয়েছি, সেগুলো বলতে পারবো না। হুম। এখন দেখুন, রবীন্দ্র সদনে 8টা 8:30টার পরে একটা টিম ঢুকতো, সেটা ওখানে সিসিটিভি চেক করলেই পাওয়া যাবে। রবীন্দ্র সদনের একদম সামনেটাতে উনি বসে থাকতেন, ওনার সঙ্গে বাসুদেব ঘোষ, অন্যান্য আরো আধিকারিক এবং আরো কিছু বিজনেসম্যান, যেখানে টালা পার্কের শুভদা বসে থাকতেন। এছাড়া আরো অনেক মানুষ ছিলেন, তারা বসে থাকতেন এবং এখানে পুরোটাই বিজনেস রিলেটেড কাজ হতো এবং পার্সোনাল কাজ হতো। এছাড়া ওনারা মিটিং করার জন্য, পার্সোনাল মিটিং করার জন্য যখন যে শিল্পীকে ডাকতেন 8:30টার পরে, তার জন্য স্পেশালি গেট খোলা হতো। এবং তারা বাংলা একাডেমি, যেগুলো আমি বলেছি সেগুলোই আমি রিপিট করছি, বাংলা একাডেমি সভাঘরের উপরে একটা ঘর ছিল। সে ঘরটাকে শুধুমাত্র গেস্ট রুমের মতো করেই বানানো হয়েছিল, যেখানে আগে কোনো রকম এরকম কোনো ঘরের পরিচয় ছিল না, এটাকে বানানো হয়েছিল। এবং সেখানে তারা মিট করতেন, টাইম কাটাতেন এবং রবীন্দ্র সদন কেন্দ্রিক যারা অস্থায়ী কর্মী তারাই এখানে বসে পাহারা দিতেন 2-3 ঘন্টা। তারা মিটিং করতেন, রাত্রি 12টা 12:30টায় তারা গেট খুলে বেরিয়ে যেতেন। এবং অস্থায়ী কর্মীরাই বলেছে, তাদের নাম বলবো না, তারাই বলেছে আমাদের যে কি যন্ত্রণা দিদি আমরা জানি, আমাদের এই 12টা 12:30 পর্যন্ত বসে থেকে পাহারা দিতে হয়, তারপর গেট বন্ধ হলে পরে আমরা বেরোই। আমাদের এই ডিপার্টমেন্ট কেন্দ্রিক এটা ডিউটি নয়, আমাদের এই ডিউটিগুলো করতে হয়। এটা কি সমীচীন? আমি সেজন্য বললাম না, কলেজ থেকে একদম নন্দন চত্বর পর্যন্ত এই চলতো। এই চলাটা তো আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি অন্য কিছু শেখায়। এবার ক্লিনস কিভাবে করা যায় রবীন্দ্র আবার দেখুন, আগে গরিমায়? হ্যাঁ, দেখুন, সরকার যখন পরিবর্তন হয়েছে ওনাদের কাছে আমরা সব তথ্য তুলে দিয়েছি। ওনারা তো এটার আমূল পরিবর্তন করবেন এই ভরসা রাখি। প্রথমত এখানে যারা এই আধিকারিকরা ছিলেন তাদের অ্যাকাউন্ট গুলো আগে দেখুন। আধিকারিকের পরবর্তী যারা ছিলেন, যারা ওনাদের খুব ক্লোজ, সেই নেক্সাসের গল্প বা তাদের নাম, পার্টিকুলার তাদের নাম তুলে দিয়েছি। আধিকারিকদের যে ছেলে মেয়ে, ছেলের বউরা চাকরি পেয়েছে সে নামও আছে। যে স্টাফেদের 19,000 টাকা বলে আপনি বলছিলেন না, টাকাটা কিভাবে সরানো হতো, খুব ছোট কিন্তু খুব বৃহৎ। 19,000 টাকা থেকে ওয়েবেল সংস্থা থেকে তাদের চাকরি দেওয়া হয়েছে অস্থায়ী কর্মী হিসাবে। হাতে কত তারা স্টিল পেত, এখনো পায় 10,000 টাকা। বুঝেছেন? এরকম ভাবে এই যে গ্যাপটা, এটা মিউজিশিয়ান, আর্টিস্ট সকলের সঙ্গে তৈরি করা হয়েছে। ব্যাংক চেকে সই করানো হয় 19,000 টাকায়, হাতে দেওয়া হয় 10,000 টাকা। এটা এখনো চলছে। আপনার কি মনে হয় মমতা জানতেন ইন্দ্রনীল সেনের সব কুকীর্তি? এটা তো নিশ্চয়ই, এটা কি করে সম্ভব যিনি সবার সুপ্রিমো তিনি জানতেন না? এটা কি হয়? কিন্তু মমতার কাছে কি সব খবর পৌঁছয়? মানে আমরা ভাবি মমতা ভগবান ছিলেন, ওনার কি এত নাক কান চোখ খোলা ছিল যে উনি ইন্দ্রনীল সেন থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের নেতা তারা কি করছে সব জানতেন? আমি শুধু একটা কথাই বলবো, আমার ছেলে মেয়ে যদি এখন দেখি গুচি ব্যাগ নিচ্ছে, ভ্যান হিউসনের জ্যাকেট পরে ঘুরছে, তাকে আমি প্রশ্ন করব, তুমি স্টুডেন্ট হয়ে কিভাবে এই টাকাটা পাচ্ছ? আমি তো তোমাকে মাস গেলে এত টাকা দিয়ে, এই টাকা দিয়ে তুমি কিভাবে এই ব্র্যান্ডেড জামা কাপড় পরছো? তো সেখানে আমার নিশ্চয়ই জানার একটা কৌতূহল থাকবে যে এত ঘটনা ঘটছে, কিভাবে হচ্ছে, এত টাকা কেন খরচা হচ্ছে, এত টাকা কিভাবে একটা অনুষ্ঠানে খরচা হচ্ছে। যেটা সেদিনকে আমি শুভেন্দুবাবুর মুখে একটা জিনিস শুনলাম, যে কোনো একটা মিটিং এ নাকি 50 লাখ না ঠিক আমার মনে 5 কোটি টাকা বোধহয় বিল করা হতো। উনি সেখানে বললেন এটা ম্যাক্সিমাম আমাদের খরচা 5 লাখ টাকা। আগের ইয়েতে মানে আগের গভর্নমেন্টে নাকি 5 কোটি টাকা মতন বিল করা হতো। তো এটা তো একই ধরনের ঘটনা না? মানে আমি আমার ছেলে মেয়ে
কিভাবে কি লাইফস্টাইল যতক্ষণ আমার আন্ডারে আছে লাইফস্টাইলে লিড করছে, সেটা কি আমি জানবো না? এটা আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন। জনৈক ভদ্রলোক জয়দীপ মুখার্জি, যিনি ইউনেস্কোর স্ক্যান্ডেলটা নিয়ে একটা এফআইআর করেছেন, তার জবাবও দিয়েছেন ইন্টারনেটে। জয়দীপ মুখার্জির সাথে আপনাদের কোনো কথা হয়েছে কি একত্রিত ভাবে লড়া যাক? আমার সাথে হয়েছে। হুম, আমার ওনার মিসেসের সাথে পরিচয় আছে। আবার আমাদের মধ্যে কথা হয়েছে। হুম, ওনারা আমাদের ডেকেছেন এবং বলেছেন যে কোনো রকম সহযোগিতা লাগলে আমরা আছি। এবং আমরা যোগাযোগে আছি, একসাথে লড়বো এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা একসাথে চলবো। হুম। এরকম কথা হয়েছে। দেখুন, আপনি যে অভিযোগ আনছেন, এগুলো সব খুব ডিফেমেটরি, মানে খুব ক্লিয়ারলি ডিফেমেশন লকে অ্যাট্রাক্ট করে এবং খুব বড় অঙ্কের ডিফেমেশন আসতে পারে আপনাদের বিরুদ্ধে। সরকার আপনাদের সাথে থাকুক না থাকুক, পার্সোনাল ডিফেমেশন আসতে পারে। আপনাদের লিগাল সাপোর্ট আছে কি? আপনারা কোনো লয়ারকে কনসাল্ট করে কিছু বলছেন নাকি নিজেদের মতো করে বলছেন? প্রথমে যখন শুরু করেছিলাম আমরা কোথাও কোনো আমরা ডকুমেন্টসটা হাতে পেয়ে শুরু করেছিলাম ২৬ তারিখের আগে। ২৫ তারিখে প্রথম এটা এবিপি আনন্দবাজারে আমার ২-৩ দিনের পোস্টের পরে আনন্দবাজার আমাকে আম আমার কাছ থেকে তথ্যগুলো নেয়। তখন এটা ওনারা এটা করেন, নিউজটা করেন। তারপরেই এটা ছড়াতে থাকে এবং ২৬ তারিখে আমরা আ রবীন্দ্র সদনে দাঁড়িয়ে এই কথাগুলো বলি। উম তারপরে আমরা লয়ারের সাপোর্ট এর কথা নিয়ে ভেবেছি। আ আপাতত আমরা সেই প্রসেসে আছি। আ হুম, এবং আগামী দিনে আমরা ডেফিনিটলি এটার সঙ্গে আরো বড়ভাবে চলবো। দেখুন, হুম, আমরা মিথ্যে বলছি না সেটা প্রুফ করতে আমরা পারবো। আর অলরেডি সেটা প্রুভড। আ হুম, আর আমাদের কাছে তথ্য আছে, সেটাও আমরা বলতে পারি। আর হুম, আমরা কখনোই পিছিয়ে পড়ার জন্য এই লড়াইটায় নামিনি। হুম, আমাদের এখানে আম কোনো সংঘ, কোনো হুম, উম দপ্তর পাওয়া বা হুম, কোনো নেত্রী হওয়া বা হুম, কোনো অ্যাসোসিয়েশন বানানো, এগুলোর কোনো উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য ১ম থেকেই ছিল আমরা শিল্পী সমাজের হয়ে অন্তত আমাদের পিছিয়ে পড়া যারা কাজ পায়নি, তাদের হয়ে আমরা নিজেরা একটা মুখ হয়ে কথা বলতে এসেছি। আমাদের কাছে কিছু পাওয়ার নেশায় বা কিছু পাওয়ার লোভে সামনে আসাটা উদ্দেশ্য ছিল না। আমরা যে পাইনি, সে না পাওয়ার যন্ত্রণাটা আমাদের মধ্যে এত বেশি যে আমরা দিনে, দিনে অসুস্থ হয়েছি নিজেদের আ মধ্যে। আমাদের গান গাইতে না দেওয়ার কষ্টটা আমরা দিনে, দিনে উপলব্ধি করেছি এবং শুধুমাত্র কান্না তো নয়, অসম্ভব কষ্ট পেয়েছি। আমাদের কাজ না থাকার কষ্ট। দোলা তো এবং দেবপ্রিয়া, অনেক শুভেচ্ছা রইলো আমার। আপনাদের আপনাদেরকে আমি কি বলবো, হুইসেল ব্লোয়ার, এবং খুব কঠিন এবং চ্যালেঞ্জিং একটা অ্যাসাইনমেন্ট নিয়েছেন। আমাদের দেশে হুইসেল ব্লোয়ার হয়ে সাফল্য পাওয়া খুব কঠিন, কারণ লিগ্যাল সিস্টেম খুব জটিল, রাজনীতি আরো জটিল। আপনারা যে এই স্টেপটা নিয়েছেন, আমার মনে হয় খুব ক্রেডিটেবল একটা স্টেপ। আমার অনেক শুভেচ্ছা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।